পৌষের হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়, সফল হচ্ছে না মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ, বলছেন অর্থনীতিবিদ। নেতিবাচক প্রভাবের শঙ্কা ব্যবসায়ীদের। এবং নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু, বাসায় অভিযান, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের বাধা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার আধিক্য না থাকলেও প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু রাজশাহী অঞ্চল। তাপমাত্রা নামতে থাকায় বিপাকে মানুষ, খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। অন্যদিকে কনকনে বাতাসে দুর্ভোগ বয়ে এনেছে টাঙ্গাইল ও নরসিংদীবাসীর। দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া কিশোরগঞ্জে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, নওগাঁয় MR রকি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। সরাসরি চলে যাব তেজগাঁওয়ে ধ্রুবর কাছে। ধ্রুব, বেলা ঠিক 10টা বাজলেও এখন পর্যন্ত রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা আগুন জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি। কারওয়ান বাজার, তেজগাঁ সহ বিভিন্ন এলাকায় মানুষ শীত নিবারণের আজকে যে মূল উপায় আগুনের শিখার মাধ্যমেই তারা শীত নিবারণ করছেন। পাশাপাশি বলছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা গত কালও কাজে যেতে পারেননি, আজও কাজে যেতে পারেননি, সব কিছু মিলিয়ে তারা বিপাকে পড়েছেন বলা চলে। পাশাপাশি শ্রমজীবী মানুষ যে কর্মস্থলে যাওয়ার কথা ছিল আজকে সকালবেলা, অনেকেই আজকে কর্মস্থলে যেতে পারেনি। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু চাকরিজীবী যারা আছেন তাদের আনাগোনা কিছুটা কম থাকলেও অনেকেই আছেন যারা পেটের দায়ে কাজে বের হতে হয়েছে। এবং যারা পেটের দায়ে কাজে বের হয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম এই ঠান্ডার মধ্যে আপনারা কেন বের হয়েছেন। তারা আসলে বলেছেন তারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে আসলে একদিন যদি কাজ না করেন তারা, তাহলে কোনোভাবেই পরিবারকে যে ভরণ পোষণের যে দায়িত্ব তাদের ঘাড়ে আছে সেটা পালন করা সম্ভব নয়। তাই এই কঠিন শীত মাথায় রেখেই তাদের আজকে মূলত বের হতে হয়েছে। গতকালের চিত্রটাও আমরা যেমন দেখেছিলাম, গতকাল কিন্তু ঢাকায় মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা ছিল। সুতরাং মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা গতকাল ছিল। আজকের চিত্রটা যেটা দেখছি, আজকেও কিন্তু তাপমাত্রা একদম কমতির দিকেই বলা চলে। সুতরাং মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি আমরা যারা চাকরিজীবী আছেন, যারা শুক্রবার সহ ছুটির দিনগুলোতেও চাকরি করেন, তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম তাদের আসলে কি অবস্থা। তারা বলছেন যে যেহেতু আগে নির্ধারিতভাবেই তাদেরকে চাকরির উদ্দেশ্যে বের হতে হয়েছে, তাই তারা চাকরিতে বের হয়েছেন। এছাড়া পারতপক্ষে পরিবারের অন্য কাউকেই তারা তেমনভাবে বাইরে বের হতে দিচ্ছেন না। তারা কিন্তু বলছেন যে এমন শীত, অর্থাৎ স্বল্প আয়ের মানুষ যেটা বলছিলেন যে এমন শীত যদি অব্যাহত থাকে তাহলে আগামী কয়দিনও যদি তারা কাজে বের হতে না পারেন তাহলে তারা বেশ বিপাকে পড়বেন এবং তারা পরিবার নিয়ে একটা তীব্র সংকটের মধ্যেই পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ। সারা দেশে কিন্তু শীতের প্রকোপটা রয়েছে, সেই খবর জানতে আমরা একটু চলে যাব নওগাঁয়। সেখানে আছেন সহকর্মী MR রকি।
হিমালয় থেকে হিম বাতাস বয়ে যাচ্ছে এই উত্তর জনপদের উপর দিয়ে, ফলে এই বাতাসের স্বাভাবিক যে জনজীবনের উপর বড় ধরনের একটা প্রভাব ফেলেছে এবং দিনে এবং রাতে তাপমাত্রা কিন্তু এক ধরনের তারতম্য তৈরি হচ্ছে। আমরা দেখছিলাম যে রাতে তীব্র ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো যে ঠান্ডা এই মুহূর্তে অনুভূত হওয়ার কারণে স্বাভাবিকভাবে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে অনেকটাই কিন্তু বেকায়দায় পড়েছে এবং এই সময় হঠাৎ একটা 1 জানুয়ারি থেকে তাপমাত্রার এরকম একটা ছন্দপতন এই জনপদের মানুষ দেখছে এবং তাপমাত্রার পারদ যত নিচে নেমে আসছে, কনকনে হিম বাতাস, সেই সঙ্গে কিন্তু ঘন কুয়াশা ধরছে ভোর সকাল পর্যন্ত। এবং এই আবহাওয়া আসলে হঠাৎ এরকম একটি নেমে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকটা অপ্রস্তুত ছিল। এই আবহাওয়ার জন্য যে প্রস্তুতি থাকা দরকার ছিল সেটা কিন্তু না থাকার কারণেই এই দুর্ভোগটা এই মুহূর্তে হঠাৎ চরমে ঠেকেছে। আমরা দেখছিলাম যে দিনের যে তাপমাত্রা বিশেষ করে 9-10-এর ঘরে উঠছে। আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে কিন্তু আরেক দফা তাপমাত্রা এই জনপদে কমেছে। ফলে নিম্ন আয়ের মানুষ যারা খেটে খাওয়ার জন্য ভোর সকালে কাজের সন্ধানে বের হচ্ছেন, অনেকটাই কিন্তু বেকায়দায় তাদের থাকতে হচ্ছে। এবং এই জনপদে এই মৌসুমে কিন্তু ধান রোপণ করার একটা মৌসুম চলে। বিশেষ করে বুড়ো চাষাবাদের জন্য মাঠে চাষিরা একটা প্রস্তুতি নিয়ে থাকেন। এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু ধান রোপণে নামতে পারছে না, ফলে একদিকে বিলম্বিত চাষাবাদের একটা কথা বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু এই আবহাওয়ার কারণে যেসব রোগ বালাইগুলো রয়েছে শীতজনিত, এই রোগ বালাইয়ের প্রকোপটাও কিন্তু বেড়েছে এবং হাসপাতালগুলোতে আমরা খবর নিয়েছিলাম শিশু এবং ডায়রিয়া রোগের প্রকোপটা হঠাৎ করে এই আবহাওয়ার কারণে কিন্তু বেড়েছে। এবং এই সময়টাতে চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আসলে শিশু এবং বয়স্কদের জন্য একটা বাড়তি সতর্কতার তাগিদ তারা দিচ্ছেন, কারণ যে আবহাওয়াটা বিরাজ করছে এই আবহাওয়াকে অসহনীয় আবহাওয়া বলা হচ্ছে। এবং এই আবহাওয়ার জন্য এই জনপদের যে প্রস্তুতিটা, বিশেষ করে বরেন্দ্র জনপদের উপর দিয়ে উত্তরের যে হিম বাতাস, এই বাতাসটা সরাসরি কিন্তু একেবারে এর উপর দিয়ে যাওয়ার কারণে কিন্তু এই বৈরী আবহাওয়ার ধকলটা এই জনপদের মানুষকে কিন্তু মোকাবেলা করতে হয় প্রতি বছর। তবে আমরা প্রতি বছর এই প্রস্তুতির জন্য যে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিত্তবানরা। তো আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছে পঞ্চগড়ে, সোহাগ হায়দার জানাবেন সেখানকার শীতের খবর। মাঝামাঝি সময় কিন্তু সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে এবং হিমালয়ের কোল ঘেঁষে জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে। আমরা গত দুদিন ধরে দেখেছি যে তাপমাত্রার পারদ 11 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু সকাল এবং সন্ধ্যা এবং দিনভর যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা হিম বাতাস সেটা কিন্তু একটা কনকনে অনুভূত হয়েছে। আমরা আজকে দেখেছি যে একটা বিরূপ আবহাওয়া বিরাজ করছে। সকালবেলা কুয়াশা থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা মিলেছে। একই সাথে তাপমাত্রার পারদ কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে যে চলতি শীত মৌসুমের মধ্যে 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেটি এখন পর্যন্ত সর্বনিম্ন বলে জানা গেছে। তো আমরা দেখেছি যে তাপমাত্রার পারদ কিন্তু 8 ডিগ্রির ঘরে নামলেও এবং এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় কিন্তু বিরূপ একটা আবহাওয়া দেখা মিলেছে। আমরা দেখেছি যে গত দুদিন ধরে তাপমাত্রা উঠানামা করায় যে এখানকার মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষজন রয়েছে, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়তে আমরা দেখেছি। এবং বিশেষ করে দেখেছি যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে দিন অতিবাহিত করেছিল। তবে আজকের সকালের যে সূর্যের মুখ দেখা মিলেছে এরপরে কিন্তু আমরা দেখেছি মানুষজন কিন্তু ঘর থেকে বের হওয়া শুরু করেছে। একই সাথে তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা জানিয়ে রাখি যে আবহাওয়ার এমন বিরূপ প্রভাবের কারণে কিন্তু এই জেলায় কিন্তু রোগের যে শীতজনিত রোগের যে প্রকোপ সেটা কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রোগীর চাপ অনেকটাই বেড়ে যাচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জেলায় কিন্তু শীতবস্ত্র সরকারিভাবে বিতরণ করা হয়েছে প্রায় 12,000-এর মতো, যা এই জেলার জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে এখানকার মানুষজন। এবং সরকারের পাশাপাশি বিত্তবান যারা রয়েছে তাদেরও প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এখানকার জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সারা দেশে শীতের প্রকোপের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে পঞ্চগড় থেকে সোহাগ হায়দার, নওগাঁ থেকে আর রকি এবং সবার শুরুতেই ঢাকার তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্তে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে আরেক দফা। এই ব্যয় বা মূল্যস্ফীতি কমাতে নেওয়া মুদ্রানীতির বাস্তবায়ন সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ব্যাংকগুলোকে দেয়া ছাপানো টাকা উৎপাদনশীল কাজে ব্যয় নিশ্চিত হলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি। জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে ক্রেতাদের হাত। এরই মাঝে উদ্যোগ ভ্যাটের হার বাড়ানো। নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন। তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে আরোপ করছে সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না। বাজারের সরবরাহ ব্যবস্থা, আমদানি, এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা, এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেত সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া। এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো 22,500 কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে। যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক, তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ হিসেবে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে। বিষয়টা হলো যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে, উৎপাদনের ভিতরে দিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে। এই অর্থনীতিবিদ আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 11,78,000 টনের বেশি ধান, চাল ও গম মজুদ আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আয় বাড়াতে কর বাড়ানোর উদ্যোগ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলছেন, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সামগ্রিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। এনবিআরের সাবেক এক সদস্য বলছেন, ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ালে দিন শেষে চাপে পড়েন সাধারণ মানুষ। সেক্ষেত্রে যৌক্তিক মাত্রায় একক ভ্যাট হার নির্ধারণ করা উচিত। MS আরেফিনের রিপোর্ট। ঋণের বোঝা বাড়াতে না চাওয়া অন্তর্বর্তী সরকার কর আহরণ বাড়িয়ে বাজেট বাস্তবায়নের পথে হাঁটছে। আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয়, বরং মধ্যবিত্তের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। কারণ হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে 43টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যা বাজার বাস্তবতায় আরও চাপ বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ। বাস্তবে সবকিছু কয়েক মতো আমাদের নাগালে বাইরে চলে যাচ্ছে দিন দিন। সে জায়গায় ভ্যাট বললে তো তাহলে মরার উপর খারাপ হয়ে গেল আমাদের জন্য। আমি একবার ট্যাক্স দিচ্ছি, তারপর আবার কোনো কিছু কিনতে যাচ্ছি, আবার সেখানেও ভ্যাট দিচ্ছি। 7.5 থেকে 15% ভ্যাট যদি আমাদের দিতে হয়, সেটা আসলে অনেকটাই চাপের বিষয়। যদিও অর্থ উপদেষ্টার আশ্বাস, ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্যপণ্যের। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এখনো 70% রেস্তোরাঁ, ফুটপাত, স্ট্রিট ফুড সব ভ্যাটের আওতার বাইরে আছে। তাহলে ওইখানে আপনি ভ্যাটের আওতা না বাড়িয়ে যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে তাদেরকে আপনি একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছেন। আমার পাশের লোক ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, কোনো কমপ্লায়েন্স নাই, কিছু নাই, সেই স্ট্রিট ফুডে ব্যবসা করছে, যে কোনোভাবে ব্যবসা করছে, স্বাস্থ্যের হুমকি, সমস্ত কিছু। আর আমি সমস্ত কিছু মেনটেন করে ব্যবসা করছি, আপনি আমার এখানে ভ্যাটের বোঝা চাপাই দিচ্ছেন। এদিকে রাজস্ব নীতি নিয়ে কাজ করা NBR-এর সাবেক সদস্য মনে করেন, ভ্যাটের উচ্চ হার আরোপ করে ভোক্তাকে অসুবিধায় না ফেলে বরং যৌক্তিকভাবে একক ভ্যাট হার নীতি গ্রহণ করা উচিত। আগামী বাজেটকে হয়তো টার্গেট রেখেই এখন থেকে সেটা এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই 15% যদি সিঙ্গেল রেট হয় সব ক্ষেত্রে, তাহলে এটা ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। যদি আমরা ভ্যাটকে একই রেটে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে ভ্যাটের হার কমাতে হবে, এবং সেটা কতটুকু হবে যৌক্তিক সেটা সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ড চিন্তা ভাবনা করে তারা নির্ধারণ করবেন। চলতি অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, অবশেষে নানা জটিলতা কাটিয়ে চট্টগ্রামের যে 20 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানে টোল আদায় কার্যক্রম উপদেষ্টা আদিলুর রহমান এই মুহূর্তে কিন্তু সেখানে টোল আদায় কার্যক্রম চলছে। আপনাকে জানিয়ে দেওয়া এটি 2023 সালে এটি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করলেন। এটি হচ্ছে প্রায় 4,500 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার দীর্ঘ, যেটি লালখামার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির করতে প্রায় 6 থেকে 7 বছর লেগেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই এলিভেটেড এক্সপ্রেসের প্রথমে নামকরণ করা হয়েছিল সাবেক মেয়র এআরডিএম মহিউদ্দিন চৌধুরী নামে, কিন্তু সেই নামটি পরিবর্তন করে এখন করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ, চট্টগ্রামের একমাত্র শহীদ ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিম আকরামের নামে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামকরণ করা হয়েছে। এবং এখানে প্রায় 3 থেকে 4টি বুথ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা যে হার নির্ধারণ করা হয়েছে, পরবর্তীতে আবার যে লালখামারের যে প্রান্ত রয়েছে সেখানেও কিন্তু এরকম টুল অর্থাৎ এরকম বুথ স্থাপন করে সিল দেওয়া হবে। যদিও এখানে র্যাম বসানো নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছে, তবে প্রাথমিকভাবে 6 থেকে 7টি র্যামের কাজ চলছে। তবে এই যে উদ্বোধন হওয়ার পর নগরবাসী দীর্ঘ 1 বছর ধরে রেল সেবা পায়নি, সেবা না পাওয়ার কারণে তাদের নানা সমালোচনা ছিল। 4,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও তারা সেবা পায়নি, গাড়ি উঠতে পারেনি। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে এই টুল প্লাজার উদ্বোধন করে দিলেন যে জাহান ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং এখানে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র ছিলেন, এবং যে সিডিএ চেয়ারম্যান এবং প্রকৌশল সহ উদ্বোধন কর্মকর্তা এখানে ছিলেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, স্বপ্নের যে এলিভেটেড এক্সপ্রেস 16 কিলোমিটার দীর্ঘ, যেটির জন্য সাধারণ মানুষ মুখিয়েছিল, সেটি আজকে সেটির উদ্বোধন হলো এবং যান চলাচল শুরু হয়ে গেল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের পৌরসভা ও সিটি কর্পোরেশনে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়েছেন অনেক অভিভাবক। তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের। জনপ্রতিনিধিবিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও 5টি পৌরসভার কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এই কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র কাউন্সিলর না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। এটা করতে হবে, এই টাকা এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, মানে হয়রানির কোনো শেষ নাই। সংশ্লিষ্ট যে কর্মকর্তারা যারা আমাদের সেবাটা দিবে তারা কেউই অ্যাভেলেবেল থাকে না। বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, সমস্যা আমি 20-25 দিন যাবত ঘুরতেছি, ওর বার্থ সার্টিফিকেট সংশোধনী আমি করাইতে পারতেছি না। জনপ্রতিনিধি না থাকাতে আমাদের এলাকার বাসিন্দারা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না। আগে নাগরিক সনদ নিতে হলে একটা মানুষ একটা ফর্ম ফিল আপ করতো, তাৎক্ষণিক আমরা দিয়ে দিতাম। এখন সে নাগরিক সনদটা নিতে হলো তার অনলাইন করতে হবে, এখান তার ট্যাক্সের কাগজ দেখাতে হবে। এখন যে ভাড়াটি আসে ট্যাক্সের কাগজ কোথায় পাবে? তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সনদ দিতে হলে তাকে চিনতে হবে ব্যক্তিগতভাবে। তো আমরা এই যে ওয়ার্ড সচিবরা কাজ করতেন তাদেরকে কাজে লাগিয়ে এবং আমার অফিসারদের সহায়তা আমরা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। কিছুটা সার্ভিস হ্যাম্পার হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি যাতে জনগণ তাদের সকল সার্ভিস, বিশেষ করে পৌরসভাগুলোতে যেসব সার্ভিস তারা পায়, সে সার্ভিসগুলো যাতে সহজে পায় সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভায় বাসিন্দার সংখ্যা অন্তত 25 লাখ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওরে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। যাদের জন্য নির্মাণ করা হয়েছে সেই এলাকাবাসী জানেন না ভবনগুলো নির্মাণের উদ্দেশ্য। 2018 সাল থেকে কিশোরগঞ্জ 3টি উপজেলায় চলা এ প্রকল্পে এ পর্যন্ত 14টি মুজিব কিল্লার মধ্যে কাজ শেষ হয়েছে 3টির। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীর তীরে নির্মাণ করা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লী মুজিব কিল্লা। বিশাল ভবনে সবকিছু আছে, শুধু নেই মানুষের বিচরণ। পরিত্যক্ত হয়ে আছে 2 বছর আগে নির্মিত কিল্লাটি। একই উপজেলার ঘাগড়া ইউনিয়নে নির্মিত মুজিব কিল্লারও একই অবস্থা।
2018 সালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় 14টি মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে 3টির কাজ শেষ হয়েছে ও 2টির টেন্ডার হয়েছে। সড়ক না থাকা ও জমি নিয়ে জটিলতায় এখনও কাজ শুরু হয়নি বাকিগুলোর। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণ হওয়া কিল্লার ভবনের ভেতরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। এমনকি নির্মাণের পর থেকেই ভবনগুলো পরিত্যক্ত। এলাকাবাসী বলছেন, মুজিব কিল্লা নামে ভবনগুলো কেন নির্মাণ করা হয়েছে তা জানে না কেউ। ঘূর্ণিঝড়, বন্যায় আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওর এলাকায় এসব ভবন নির্মাণের অর্থ নেই তাদের কাছে। এখানে কিসের জন্য তৈরি হয়েছে আর যদি বন্যার জন্য তৈরি হয়ে থাকে কোনো আমরা আজ পর্যন্ত এটা শুনি নাই, জানিও না। আর আমাদের এলাকার কোনো লোক এখানে আসে, যারা করছে তারাই বলতে পারবে। আমার জানা মতে এটা এলাকাতে কোনো কাজও আসে না, এটা কোনো অকেজো। কন্ট্রাক্টরও আইতাছে না, সময়মতে আয় দেখতেছে না, এটা তালাশ লইতেছে না, এবেলে আছে, এই কারণে নষ্ট হইতেছে। বন্যায় আশ্রয় ও শুষ্ক মৌসুমে সামাজিক অনুষ্ঠান করার জন্যই ভবনগুলো নির্মাণ করা হয় বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাননি তিনি। দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। কিশোরগঞ্জের 14টি মুজিব কিল্লা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নতুন বছরে নারী ফুটবলারদের জন্য সুখবর। এবছর প্রথমবারের মতো সাবিনাদের নিয়ে ওমেন্স সুপার কাপ আয়োজন করবে বাফুফে। সময় সংবাদে নিশ্চিত করেছেন সভাপতি তাবিথ আউয়াল। এশিয়া মহাদেশ ও এর বাইরের দেশের ফুটবলাররাও অংশ নেওয়ার সুযোগ পাবে এ আসরে। নিয়মিত বেতন ভাতা, উন্নত আবাসনের সুযোগ সুবিধা বাড়ানো হবে ফুটবলারদের। সভাপতি আরও জানান, এবছর থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারীদের অংশগ্রহণে সহায়তা বাড়াবে ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। 2024 নারী ফুটবলের জন্য ছিল স্মরণীয় এক বছর। বয়সভিত্তিক সাফের পাশাপাশি ব্যাক টু ব্যাক সিনিয়র সাফে চ্যাম্পিয়ন হয় সাবিনারা। দেশের ফুটবলকে একরকম বাঁচিয়ে রেখেছিল নারীরা। তবে অর্জনের খাতা সমৃদ্ধ হলেও নানা অপ্রাপ্তি বছর জুড়েই ছিল জয়িতাদের মাঝে। নিয়মিত বেতন ভাতা না পাওয়া, মানহীন লিগ, প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার দীর্ঘশ্বাস বাফুফে ভবনে কান পাতলেই শোনা যেত নিয়মিত। নতুন বছরে নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখতে চান সভাপতি তাবিথ আউয়াল। বেতন ভাতা নিয়মিত করার পাশাপাশি নতুন বছরে বাড়বে নারীদের সুযোগ সুবিধা। যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারী ফুটবলারদের সুযোগ করে দিতে চান নতুন সভাপতি। নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আরেকটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য, মাঠ, থাকার জায়গা, প্র্যাকটিসের জায়গা বা ট্রেনিংয়ের জায়গা। দ্বিতীয় হলো নারী ফুটবলারদের ব্যাপারে প্লেসমেন্ট করা। যে ইন্টারন্যাশনাল যে লিগগুলি হয়, সিঙ্গাপুরে হচ্ছে, যদি এশিয়া ধরি, ইউরোপে ইটালি আছে, ইউকে আছে, আমরা যদি আমাদের ফুটবলারদেরকে হেল্প করি অন্য লিগের ক্লাবে খেলার জন্য, তাও আমি মনে করি আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম। 2023 সালের মার্চে রাজধানীর একটি হোটেলে এভাবেই জমকালো আয়োজন আর দেশি বিদেশি তারকাদের চোখ ধাঁধালো পারফরমেন্সে ঘোষণা দেওয়া হয়েছিল ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের। তবে ঘোষণাতেই শেষ, আলোর মুখ দেখেনি ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। সভাপতির মসনদে বসেই নতুন বছরে বড় সুখবর দিলেন তাবিথ। এবছরই নারীদের জন্য আয়োজন করা হবে ওমেন্স সুপার কাপ। উইমেন্স সুপার কাপ এই বছরে উইমেন্স সুপার কাপ যাবে হয়, আমাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাব থাকবে। ওই ফ্র্যাঞ্চাইজি ক্লাবরা তখন বাংলাদেশি, এশিয়ান এবং এশিয়ার বাইরের প্লেয়ারদেরকে কোটা সিস্টেমে তারা আনতে পারবে। তো সেভাবে আমরা তৈরি করতে চাই। আমরা নিয়ন্ত্রণ করব একভাবে যেন কোনো টিম মানে ডিসপ্যারিটি না থাকে। এই ক্যালেন্ডারটা জানুয়ারি এক্সকোতে পাশ হলে সবাই জেনে যাবেন। সুপার কাপ নারী ফুটবলের জনপ্রিয়তা বাড়াবে বলে মনে করেন বাফুফের সভাপতি। ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে বিপিএলে আজ 2 ম্যাচ। ঢাকার প্রথম পর্ব শেষ হবে এ ম্যাচ দুটোর মাধ্যমে। দুপুরে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ চিটাগং কিংস, আর রাতে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে রাজশাহী। কিংসের বিপক্ষে মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসে টুইটুম্বুর পদ্মাপাড়ের দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে হার কিছুটা ব্যাকফুটে চিটাগং। লাইন আপে দুর্দান্ত কিছু ক্রিকেটার থাকলেও প্রথম ম্যাচে তাদের খুঁজে পাওয়া যায়নি খুলনার সামনে। আশা এই ম্যাচ দিয়ে ছন্দে ফিরবেন তারা। রাতের ম্যাচটা গুরুত্বপূর্ণ ঢাকার জন্য। ঢালিউড মেগাস্টার সাকিব খানের দল এখনও জয়ের দেখা পায়নি এবারের আসরে। অন্যদিকে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে মিরাজের খুলনা টাইগার্স। চিটাগংকে হারিয়ে রীতিমতো উঠছে তারা। এবার লক্ষ্য ঢাকাকে হারিয়েই যেতে চায় সিলেট পর্বে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌষের হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়, সফল হচ্ছে না মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ, বলছেন অর্থনীতিবিদ। নেতিবাচক প্রভাবের শঙ্কা ব্যবসায়ীদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।